হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? রাফি গল্পর সিজন 3 এর অরিজিনাল পার্ট 1 নিয়ে পরিচিত, বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক। রাফি বলল, মিম আমি তোমাকে ভালোবাসি। মিম ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তারপর বলল, তুই কোন সাহসে এই কথা বলিস? কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর চর খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। মিমের এমন আচরণ দেখে রাফি তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন মিম আবারও বলে উঠলো, এজন্যই মানুষে বলে কাউকে বেশি মাথায় তুলতে নেই। তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তখন রাফি বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? তখন মিম বলল, একেবারে চুপ থাকবি? কে বলছে তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসি? আর তুই কোন সাহসে বা আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? তখন রাফি বলল, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? মিম বলল, না, কখনোই না। আর তোর কি আছে যে আমি তোকে ভালোবাসবো? এখনই তুই বাড়ি থেকে চলে যাবি, আর তা না হলে? রাফি বলল, না হলে কি করবে? মিম বলল, কি করতে পারি তা তুই ভালো করেই বুঝবি। এরপর মিম মাসুদকে রাফির সামনেই বলে, তোমার কোথাও লাগেনি তো? আমি ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। মাসুদ বলল, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে। আর এই ছোট লোকের বাচ্চাকে তো আজ মেরেই ফেলবো। ওর এত বড় কলিজা কি করে হয় ও তোমার হাত ধরে? তখনই সেখানে মিমের বাবা মা আর মাসুদের বাবা মা চলে আসে। আর তখনই মাসুদের মা বলে ওঠে, এই ছেলে এখানে কি করে মিমের সাথে? আর এখানে এত চেঁচামেচি কেন? মিমের মা রাফিকে বলে, তোমাকে না এখান থেকে চলে যেতে বলছিলাম, আর তুমি এখানে কি করছো? মাসুদ বলল, কেন আবার এসেছে? ওর কত বড় সাহস জানো? ও মিমের হাত ধরে। এই কথা শুনে মিমের বাবা অনেক রেগে যায় আর রাফির শার্টের কলার ধরে বলে, তোকে তো অনেক ভালো মনে করছিলাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে এসব করিস? তোর এত বড় সাহস কি করে হয়? তখনই মাসুদ সবার সামনে এমন কথা বলে যা শুনে সবাই আকাশ থেকে পড়ে। মাসুদ বলল, না, শুধু হাত ধরার জন্য নয়, আমি না থাকলে তো মনে হয় আরো বড় কিছু করতো মিমের সাথে। তখন রাফি বলে ওঠে, আপনারা সবাই বিশ্বাস করুন, আমি মিমকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। হেই ফ্রেন্ডস, আপনারা তো 1xBet এর নাম শুনছেনই। 1xBet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে। এখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার, ক্রিকেট, ফুটবল, এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর। এসব ইউজ করে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট, ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার বা হাতের খেলা। আমার প্রোমো কোড ইউজ করলে পাচ্ছেন 200% বোনাস সহ রয়েছে iPhone 14 Pro Max জিতার সুযোগ এন্ড আরো গিফট। আমার সাবস্ক্রাইবাররা পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন বিকাশ, নগদ কিংবা রকেট। তাই আর দেরি কিসের? আজই ডাউনলোড করো 1x এবং আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবে না। অ্যাপটির ডাউনলোড লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। তখনই মাসুদের মা বলে উঠে, দেখছেন ভাবি, মিলে গেছে না? এই ছেলের তাহলে এই মতলব, আর আপনারা বলেন অনেক ভালো ছেলে। মিমের বাবা বলল, আমার মেয়ের দিকে চোখ তোলার সাহস কি করে হয় তোর? এখনই এই বাড়ি থেকে চলে যাবি না হলে? তখন রাফি বলল, আমি নিজেই চলে যাচ্ছি, কিছু করা লাগবে না, আর কোনোদিনও আপনাদের কাছে আসবো না। আপনারা ভালো থাকবেন, আমি চলে গেলাম। এই বলেই রাফি মিমদের বাড়ি থেকে চলে গেল। তারপর রাফি সেই মাঝ রাতেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আর ভাবতে থাকে, ঋতুর পর আজ যাকে সে ভালোবাসিছিল সেও আজকে ঋতুর মতোই ফিরিয়ে দিল তার ভালোবাসা নদীর ঘাট থেকে। রাফির এমন যাওয়া দেখে মাসুদ ও তার পরিবার যেন অনেক স্বস্তি পেল। আর মিমের বাবা মা তা দেখে কিছুই বলল না, কারণ তাদের কাছে তাদের মেয়ের জীবন আগে, আর পর কখনোই আপন হয় না। যা মিমের বাবা মা রাফির সাথে এমন ব্যবহার করে। রাফি ও মিমদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে। আবারও সেই অজানা রাস্তায় সে এলো। মনে করছিল এবার তো তার বাবা মার পরিবারের অপূর্ণ ভালোবাসাটুকু পাবে, কিন্তু না, তার সেই ধারণা ভুল। এবারও মিম কি তাহলে তাকে ভালোবাসেছিল? এসব ভাবতে ভাবতে সে নিস্তব্ধ রাস্তায় মনবুল হয়ে হাঁটছে। ঠিক তখনই একটি গাড়ি রাফির সামনে অনেক জোরে আসে আর সাথে সাথে গাড়িটি ব্রেক করে। আর সেই গাড়ির শব্দে রাফির হুঁশ ফিরে। তারপর পিছনে ফিরে তাকায় আর একটা মেয়ে গাড়ি থেকে নেমে বলে, আরে আপনি চোখে দেখতে পান না ভাই? আর কেউ কি এমন ভাবে রাস্তার চারদিকে হাঁটতে থাকে? রাফি নিশ্চুপ। অদ্ভুত মানুষ তো, আপনি কথা বলছেন না কেন? তারপর রাফি একটু ভালো করে ঘুরে তার দিকে তাকালেই সেই মেয়েটি বলে, আপনি রিদির অফিসের সেই লোকটা না যাকে রিদির সাথে রেস্টুরেন্টে কথা হয়েছিল? রাফিও ভালো করে দেখে, এ তো লিজা, যে কিনা সেই রিদির বান্ধবী আর শফিক চাচার মেয়ে। এটা দেখে রাফি তাকে বলে, আমি সেই লোক। লিজা তখন বলে, তা আপনি এমন করে রাস্তায় হাঁটতাছিলেন কেন? আর একটু হলেই তো আপনার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতো। রাফি বলল, ও আসলে খেয়াল করিনি। লিজা তখন বলল, তা আপনি এত রাতে এভাবে রাস্তায় হাঁটছেন কেন? রাফি তখন বলল, না তেমন কিছু না, এমনি ভালো লাগতাছিল না। লিজা বলল, কেন, আপনার কি মন খারাপ? রাফি বলল, না, এমনি হাঁটছিলাম। লিজা তখন তাকে বলে, তা ভালো কথা, আগের বার তো আপনার নামটাই জানা হলো না, আপনার নাম কি? রাফি তার রাফি নামটা বলতে কেমন জানি দ্বিধাবোধ করছিল, তাই সে তার আরেকটি নাম বলে,
রাফি বলল, জি আমার নাম হুসাইন। লিজা বলল, তা আপনি এত রাতে কি এখানে এই রাস্তায় থাকবেন? রাফি বলল, তাছাড়া তো থাকার কোনো জায়গা নেই। লিজা বলল, মানে? রাফি বলল, কিছু না, যাবো, একটু পরে যাব। লিজা বলল, আচ্ছা চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে এগিয়ে দিয়ে আসি। রাফি বলল, না থাক, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। লিজা বলল, আরে সমস্যা নেই, আপনি চলুন আমার সাথে। লিজার এমন জোরাজুরিতে রাফি তার গাড়িতে উঠে বসে, আর লিজাও রাফিকে এগিয়ে দেওয়ার জন্য যায়, কিন্তু সে তো জানে না রাফির এখন আর কোনো ঠিকানা নেই। গাড়িতে চলতে চলতে হঠাৎ লিজা বলে ওঠে, লিজা বলল, আপনি কি এখন রিদির অফিসে চাকরি করেন? রাফি বলল, এখন আর করি না। লিজা বলল, ও রিদি তো এখন বিদেশ গিয়েছে। রাফি বলল, ওনার তো বিয়েও হয়েছে। লিজা বলল, হয়েছিল, কিন্তু এখন তার স্বামী নেই। রাফি বলল, কেন? লিজা বলল, আসলে রিদির যার সাথে বিয়ে হয়েছিল তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই তাদের ডিভোর্স হয়ে যায়, আর হয়তো কিছুদিন পর রিদি দেশে ফিরে আসবে। রাফি বলল, ও। লিজা বলল, তো সেই দিন তো আপনার সাথে বেশি কথা বলা হলো না, আপনার বাড়ি তো রংপুর, তাই না? রাফি বলল, জি রংপুরে। লিজা বলল, সেদিন বলছিলেন, তা রংপুর কোথায়? রাফি বলল, আসলে সেটা তখনই লিজাকে কে যেন কল করে আর বলে, তুমি কোথায় আর কত সময় লাগবে? লিজা বলল, এই তো আর 30 মিনিট লাগবে, আসছি যান, আর একটু অপেক্ষা করো। তারপর লিজা বলল, আমার স্বামী ফোন দিয়েছিল, অবশ্য সেই দিন তো দেখছিলেন। রাফি বলল, দেখছিলাম, আপনি শুধু শুধু আমার জন্য কত সময় নষ্ট করলেন, আমি একাই যেতে পারতাম, আপনার জন্য আপনার স্বামী চিন্তা করছে। লিজা বলল, না কিছু হবে না, আসলে ও আমাকে অনেক ভালোবাসে, তো তাই বারবার ফোন দিচ্ছে। এভাবেই রাফি আর লিজা যাচ্ছে। তখনই রাফি হঠাৎ বলে উঠে, আপনি যদি কিছু মনে না করতেন তবে একটা কথা বলতে পারি? লিজা বলল, হ্যাঁ বলুন। রাফি বলল, আপনি সেদিন রিদির সাথে যেন কোন একটা ছেলের ব্যাপারে কথা বলছিলেন, তার সম্পর্কে কি জানতে পারি? লিজা বলল, ও সেই দিনের ঘটনা, আসলে আমাদের এলাকায় একটা ছেলের কথা বলছিলাম, তার একটা অপরাধের জন্য তার অনেক বছরের জেল হয়, তারই কথা বলছিলাম। রাফি বলল, ও তা আপনার বাবার সাথে কি যেন বলছিলেন? লিজা বলল, আমার বাবা তাকে অনেক ভালোবাসতো, আসলে সত্যি কথা বলতে আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো আমি তাকে বলিনি, কারণ আমার বাবাও তাকে অনেক পছন্দ করত, কিন্তু পরে নাকি সে তার মামাতো বোনকে ধর্ষণ করার চেষ্টায় তার শাস্তি হয়। রাফি বলল, তা কি সত্যি সে অপরাধী ছিল? লিজা বলল, বাবা তো তাই বলছিল, কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয় না, আমাকে সে বোনের চোখ ছাড়া আর কোনো চোখেই দেখেনি। এসব কথা শুনে রাফি একটু হতাশ হয়ে বলে, আপনি ঠিকই বলছেন, সে নির্দোষ। লিজা বলল, নির্দোষ মানে? রাফি বলল, না এমনিই বললাম, আমাকে এখানেই নামিয়ে দিন। লিজা বলল, কিন্তু এখানে তো কোনো বাসা দেখছি না। রাফি বলল, এর সামনে আমার বাসা, এখানে আমাকে নামিয়ে দিন। তারপর লিজা তাকে সেখানে নামিয়ে দেয়, আর নামার পর রাফি লিজাকে জিজ্ঞাসা করে, আপনার বাবা কেমন আছে? লিজা বলল, ভালো আছে, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? রাফি বলল, এমনি। আচ্ছা তাহলে যান, আল্লাহ হাফেজ। এরপর লিজা চলে যায়, আর রাফিও আবার ঠিকানাবিহীন হাঁটতে শুরু করে, আর নিজের মনের অজান্তে বলতে থাকে, আজকে রাতটা কতই না সুন্দর, জ্যোৎস্না ভরা রাত, আজকে পূর্ণিমার চাঁদ উঠছে, কতই না সুন্দর লাগছে, তার মাঝে মাঝে হালকা হিমেলে বাতাস। রাফি একাই হাঁটছে, আর সে দেখছে, এসবই দেখছে। হঠাৎ তার মিমের কথা মনে পড়ে, সাথে সাথে আবারও নিজের মনকে বুঝ দিল, সে এখন অন্য কারো, তাকে শুধু শুধু মনে করে লাভ নেই। এর চেয়ে পূর্ণিমা চাঁদের আলো ভরা আকাশ না হয়ে দেখি, এখন সেই আমার কাছে সবচেয়ে আপন, কারণ সে তাকে কোনো অপবাদ দেয় না। এভাবেই হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পারে যে রাস্তার ওই পাশে কে যেন বসে কাঁদছে, কিন্তু কে এই নির্জন রাতে কাঁদে? না হলো রাত 1টা থেকে 2টা বাজবে। তারপর রাফির সামনে এগিয়ে দেখে একটা ছোট বাচ্চা বসে কাঁদছে, আর এটা দেখে রাফি তাকে বলে, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন বাচ্চাটি মুখ ঘুরিয়ে রাফির দিকে তাকায় আর বলে, আমি আমার মায়ের কাছে যাব, আমার অনেক ভয় লাগছে। রাফি বলল, তুমি এত রাত এখানে কি করছো, আর তোমার বাড়ি বা কোথায়? বাচ্চাটি তখন বলল, আমি আমার মায়ের সাথে মার্কেটে এসেছিলাম, আর তখন মাকে হারিয়ে ফেলছি। এই বলে বাচ্চাটি আবারও কাঁদতে শুরু করে। বাচ্চাটা দেখতে অসম্ভব সুন্দর, বয়স মনে হয় 5-6 বছর হবে। আর রাফিও ভাবতে থাকে সে এখন কি করবে, কারণ সেও এখানে খুব একটা বেশি কোনো জায়গা চিনে না। তখন রাফি বলল, তুমি এভাবে কেঁদো না, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। বাচ্চাটি বলল, তুমি সত্যি বলছো তো? আমার না খুব ভয় করছে। রাফি বলল, কিসের ভয়, আমি আছি না। তার আগে বলো তো, তুমি কাউকে বলোনি তোমাকে বাড়ি পৌঁছে দিতে? তখন বাচ্চাটি বলল, আমি যখন মাকে হারিয়ে ফেলি তখন কয়েকজন দুষ্ট আঙ্কেল আমাকে নিয়ে এক জায়গায় যায়, ওরা বলছিল আমাকে অনেক চকলেট দিবে আর মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু তারা আমাকে একটা রুমে আটকে রাখে আর আমাকে কিছু খেতে দেয় না। তারপর আমি তাদের থেকে লুকিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এখন আমার অনেক ভয় করছে। রাফি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তা তোমার নাম কি? তখন বাচ্চাটি বলে, আমার নাম রিয়াজ, কিন্তু সবাই আদর করে রিজু বলে ডাকে। রাফি বলল, বাহ, তোমার নাম দেখি খুব সুন্দর, আর আমার নামের সাথে অনেক মিল আছে। রিয়াজ বলল, তোমার নাম কি? রাফি বলল, আমার নাম রাফি।
রিয়াজ বলল, তুমি জানো আমার একটা বন্ধুর নামও রাফি। রাফি বলল, তাই নাকি, খুব ভালো, আজ থেকে তাহলে আমরা বন্ধু। রিয়াজ বলল, তুমি সত্যি আমাকে আমার মার কাছে নিয়ে যাবে? রাফি বলল, আমরা অবশ্যই যাব, কিন্তু তুমি কি তোমার বাড়ির রাস্তা চিনো? বাচ্চাটি তখন মাথা নাড়িয়ে বলে, না, সে কিছু চিনে না। এদিকে রাফি অনেক চিন্তায় পড়ে যায়, এদিকে অনেক রাতও হয়ে গেছে, আর এই বাচ্চাটার বা কি হবে, তার তো নিজেরই থাকার জায়গা নেই। এসব ভাবতে ভাবতে রাফি নিজের পাশেই বসে যায়। এটা দেখে রিয়াজ বলে, তুমি এভাবে বসলে কেন? তুমি না বললে আমাকে বাড়িতে নিয়ে যাবে? রাফি বলল, হ্যাঁ নিয়ে যাবো তো, তা তোমার কি কিছুই মনে নেই? মানে কোন রাস্তা দিয়ে এসেছিলে? রিয়াজ বলল, না। এরপর নিশ্চুপ হয়ে আসি। তখন রিয়াজ আবারও বলে উঠে, আমার না খুব খিদা পেয়েছে, এই দুষ্ট আঙ্কেলগুলো কিছুই খেতে দেয়নি। রিয়াজের এমন কথা শুনে রাফিও ভাবতে থাকে এখন সে কি করবে, কারণ তারও খিদা পেয়েছে আর তার পকেটে কোনো টাকা নেই। তারপর রাফি তাকে বলল, তা তুমি কেন তোমার মায়ের সাথে মার্কেটে গিয়েছিলে? রিয়াজ বলল, তাও জানি না, কিন্তু সেই দোকানে অনেক বড় টেডি ডিয়ার পুতুল ছিল। এই কথা শুনে রাফি একটু অবাক হয়, কারণ এই শহরে এমন বড় দোকান শুধু একটাই আছে। তারই মনে হয় কথা বলছে এই বাচ্চাটি। আর রাফি সেখান থেকে মিমের জন্মদিনে একটা টেডি ডিয়ার কিনছিল, কিন্তু এই দোকানটি এখান থেকে অনেক দূর, না হলে 1 ঘন্টার রাস্তা। রাফি বলল, আচ্ছা তোমার কাছে কি কোনো তোমার বাড়ির ঠিকানা আছে? রিয়াজ বলল, না। তারপর রাফি ভাবে সে কি এসব বোকার মতো কথা বলছে, তার কাছে ঠিকানা আবার কোথায় কেন থাকবে? আসলে তারও মাথা কাজ করছে না। রাফি বলল, চলো আমার সাথে। রিয়াজ বলল, কোথায়? আমার বাড়িতে? রাফি বলল, চলোই না আমার সাথে। রিয়াজ বলল, আচ্ছা একটা কথা বলি, তুমিও কি ওই আঙ্কেলের গুলোর মতো পচা নাকি? রাফি বলল, না, তুমি এসব কি বলো? আমি হলাম তোমার বন্ধু, আর আমি কি পচা হতে পারি? এই বলে তাকে নিয়ে হাঁটতে থাকি, যদিও সে জোরে হাঁটতে পারছে না, পারবেই বা কি করে? এতটুকু বাচ্চা কিছু না খেয়ে এমন ভাবে চলছে, আসলে রাফিরও আর শরীর চলছে না। এদিকে অনেক সময় হাঁটার পর আমরা সেই দোকানে পৌঁছে যাই। হঠাৎ ফজরের আজান শুনতে পারি, তার মানে সে একটা রাত কেটে ফেলছে, আর একটি দিন শুরু। তারপর রিয়াজ বলে ওঠে, হ্যাঁ এটাই তো সেই খেলনার দোকান। রাফি বলল, এখন কি কিছু মনে পড়ছে? রিয়াজ বলল, একটু একটু, আমার মনে হয় এই পাশ দিয়ে এসেছিলাম। তারপর রাফি তার কথা মতো আরো 2 ঘন্টা হাঁটতে থাকে তার দেখানো পথে। এদিকে রাফিও একেবারে ক্লান্ত হয়ে বলে, এবার কি তোমার বাসায় এসেছো? রিয়াজ বলল, ওই তো আমার বাসা দেখা যাচ্ছে। তারপর রাফি দেখে সত্যি সামনে একটা বড়, তবে এ তো সে বাড়ি না, বিশাল বড় রাজপ্রাসাদ। পরে রিয়াজ এক দৌড়ে সে বাড়িতে ঢুকে পড়ে, আর রাফি তার পিছন পিছন যায়। হঠাৎ একটা বয়স্ক লোক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে আর তাকে বলে, নানা ভাই, তুমি এত সময় কোথায় ছিলে? আমরা সবাই তোমার জন্য কতই না চিন্তা করছিলাম। তোমার মমসের কি অবস্থা হয়েছিল জানো? রিয়াজ বলল, আমি আর কখনোই তোমাদেরকে ছেড়ে যাব না, প্রমিস। তারপর সেই লোকটি বলে ওঠে, রোদেলা, ও রোদেলা, দেখ মা কে এসেছে, আমাদের রিজু ফিরে এসেছে। তখনই একটা মেয়ে সাথে সাথে ছুটে আসে আর রিয়াজকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি মাকে ছেড়ে কোথায় গিয়েছিলে আব্বু? আমি কি না ভেবেছিলাম। রিয়াজ বলল, এই তো মা, আমি ফিরে এসেছি, আর জানো এই আঙ্কেলটা আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছে। তারপর রোদেলা আমার দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম গাইস, সিজন 3 পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর পার্ট 1টা অনেক ছোট হয়ে গেছে, কারণ লেখতেও তো অনেক সময় লাগে, তাই না? তো পার্ট 2 লেখা হইতাছে, তো পার্ট 2 একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। লেখা হইলে ভিডিও শুট করে দিন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।